বাংলা সাহিত্যে যে তিন বন্দ্যোপাধ্যায় প্রায় সমসাময়িক কালে আবির্ভূত হয়েছিলেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন মানিক বন্দ্যোপাধ্যায়। এখন মানিক বন্দ্যোপাধ্যায়ের সাহিত্য রচনাকালকে মোটামুটিভাবে দুটি পর্বে ভাগ করা যায়। প্রথম পর্বটি হচ্ছে 1935 সাল থেকে 40 সাল পর্যন্ত, আর দ্বিতীয় পর্বের সময়কাল 1941 থেকে 56 সাল পর্যন্ত। এখন এই যে প্রথম পর্বের সাহিত্যে কি রয়েছে, সেখানে তিনি প্রভাবিত হয়েছেন বিখ্যাত মনস্তত্ত্ববিদ সিগমুন্ড ফ্রয়েডের দ্বারা। মানুষের মনের নানা অলিগলিতে বিচরণ করে মানুষের মনের যে নানা জটিলতা রয়েছে, সম্পর্কের যে নানা বাঁক রয়েছে, সেইগুলোই ধরা পড়েছে তার এই প্রথম পর্বের সাহিত্যের মধ্যে। আর দ্বিতীয় পর্বের সাহিত্যে আমরা দেখতে পাচ্ছি তিনি ততদিনে মার্ক্সীয় আদর্শে দীক্ষিত হয়েছেন। ফলে সেই বামপন্থী আদর্শে দীক্ষিত হয়ে সমাজ বাস্তবতার দিকটি তার দ্বিতীয় পর্বের সাহিত্যে প্রাধান্য লাভ করেছে। আমরা আজকে যে গল্পটি পড়তে চলেছি হলুদ পোড়া, সেটা এই দুটো পর্বের সন্ধিক্ষণে লেখা। অর্থাৎ 1943 সালে রচিত এই যে গল্পটি, তার প্রেক্ষাপটে রয়েছে দুটো বিশ্বযুদ্ধে বিধ্বস্ত পরাধীন আমাদের ভারতবর্ষ। সেই ভারতবর্ষে শাসন, শোষণ, দুর্ভিক্ষ পীড়িত জীবনের জটিলতা, আর তারই সঙ্গে ফ্রয়েডীয় মনোবিশ্লেষণ, এই সমস্ত কিছু মিলেমিশে এক সমাজ মনস্তাত্ত্বিক ময়নাতদন্ত হয়ে উঠেছে গল্পটি। কুসংস্কার আর অন্ধবিশ্বাস, বিশেষ করে গ্রামীণ সমাজের কুসংস্কার আর অন্ধবিশ্বাস কিভাবে দুর্বল কোণঠাসা ব্যক্তিকে শেষ পর্যন্ত মনোবিকারের শিকার করে তুলতে পারে, তারই একটা বাস্তব দলিল হয়ে উঠছে এই হলুদ পোড়া গল্পটি। হলুদ পোড়া গল্পটি যে মূল গল্প গ্রন্থের অন্তর্গত, তার নামও কিন্তু হলুদ পোড়া, এবং এই গল্প সংকলনটি প্রকাশিত হয় 1945 সালে, এবং তার প্রথম গল্পটিই ছিল হলুদ পোড়া। এবার এই গল্পটার মধ্যে কি আছে সেটা আমরা খুব সহজ ভাষায় দেখে নেব, এবং তারপরে একটু বিশ্লেষণে যাব যে গল্পটাকে আমরা ঠিক কোন পর্যায়ে ফেলতে পারি। কারণ গল্পটা পড়তে পড়তে আমরা দেখব যে বেশ একটা অলৌকিক, একটা ভৌতিক পরিবেশ বা আবহ তৈরি হচ্ছে। লেখক কি তাহলে সত্যি এখানে কোনো ভূতের গল্প বলতে বসেছেন? দেখাই যাক না। শুরুই হচ্ছে গল্পটা একটা হঠাৎ আকস্মিকতার মধ্যে দিয়ে, যেন এক ঝলক বিদ্যুৎ চমকানো। কার্তিক মাসের মাঝামাঝি সময় 3 দিনের ব্যবধানে একটা অজ পাড়া গাঁয়ে দুটো খুন হয়ে যাচ্ছে। একজন মাঝবয়সী জোয়ান মদ্যপুরুষ, যার নাম বলাই চক্রবর্তী, আর একজন হচ্ছে শুভ্রা নামের 16-17 বছরের একটি রোগা ভীরু বিবাহিতা মেয়ে, যে ছিল অন্তঃসত্ত্বা। এবার গায়ের দক্ষিণে ঘোষেদের মজা পুকুরের ধারে যে মৃত গজারি গাছটা অনেক দিন ধরেই দাঁড়িয়ে আছে, যার চারপাশে মাত্র কয়েকটা কলা গাছের আবরণ ছাড়া আর ঘন ঝোপ জঙ্গল কিছু নেই, সেই গজারি গাছের নিচেই বলাই চক্রবর্তীর মৃতদেহ পাওয়া গিয়েছিল, এবং তার মাথাটা ফেটে চৌচির হয়ে গেছে, খুব সম্ভবত অনেকগুলো লাঠির আঘাতে। এবার বলাই চক্রবর্তীর এই মৃত্যুটা নিয়ে হইচই হলো খুব বেশি, কিন্তু মানুষজন খুব একটা বেশি অবাক হলো না। whereas শুভ্রা বলে মেয়েটির মৃত্যুতে হইচইটা হলো কম, কিন্তু তার মৃত্যু নিয়ে মানুষের মনে বিস্ময় এবং কৌতূহলের সীমা রইল না। কারণ বলাই চক্রবর্তী যে ধরনের মানুষ ছিলেন, যে চরিত্রের মানুষ ছিলেন, তাতে তার এইরকম মৃত্যুই প্রত্যাশিত ছিল মানুষের মনে। কিন্তু শুভ্রা, সে তো খুব সাধারণ একদম বাড়ির পাশের মেয়েটি। সে বছর 1.5 হলো তার বিয়ে হয়েছিল, শ্বশুর বাড়িতে ছিল। তারপরে কিছুদিন আগেই সে তার বাপের বাড়িতে এসে সন্তান সম্ভবা হয়েছে বলেই। এবার ভর সন্ধেবেলায় বাড়ির পিছনের ডোবার ঘাটে শুভ্রার মতো মেয়েকে কে বা কারা কেন গলা টিপে হত্যা করে যাবে, এর কার্যকারণ কিছুই গায়ের লোক ভেবে উঠতে পারছে না। আর যত ভেবে উঠতে পারছে না, তত তাদের মনে কৌতূহল যেন ক্রমশই সীমা ছাড়িয়ে যাচ্ছে। নানা প্রশ্নের উদয় হচ্ছে শুভ্রার
মৃত্যুকে কেন্দ্র করে, বিশেষ করে এই যে দুটো খুন, বলাই চক্রবর্তী আর শুভ্রা, এই দুটোর মধ্যে কি কোনো যোগাযোগ আছে? যে অজ পাড়াগাঁয়ে প্রায় 20-30 বছরে সেরকম কোনো ঘটনাই ঘটেনি, মানে কোনো রকম অস্বাভাবিক কিছু ঘটেনি, সেখানে জখম পর্যন্ত হয়নি, একেবারে হলো তো হলো পরপর দুটো খুন হয়ে গেল। এর মধ্যে একটা সূত্র আবিষ্কার করবার জন্য সকলের প্রাণ যেন ছটফট করতে লাগছে। কিন্তু বলাই চক্রবর্তী আর শুভ্রার আদতে সেভাবে কখনো দেখাই হয়নি। অতএব তাদের খুনের ঘটনা নিয়ে বিভিন্ন জনের কল্পনা আর অনুমান যে তৈরি হচ্ছে, একটুখানি বাস্তব খাদ্য যদি পাওয়া যেত তাহলে গুজবটা জমে উঠতে সময় লাগতো না। কিন্তু আফসোসটা হচ্ছে এটাই যে এই দুটো খুনের মধ্যে কোনো সম্পর্কই কেউ তৈরি করতে পারছে না, ফলে বাস্তব সত্যের খাদ্যের অভাবে গুজবটা গুজব হয়ে উঠতে উঠতে যেন ক্রমশ মুষড়ে পড়ছে। এহেন অবস্থায় বলাই চক্রবর্তীর সম্পত্তি পেল তার ভাইপো নবীন। সে শহরে থাকতো। এবার যখন কাকার সম্পত্তি সে পেয়েছে, শহরে 40 টাকা মাইনে চাকরি ছেড়ে দিয়ে সে সস্ত্রী গ্রামে এসে উঠেছে এবং কাকার খুনিকে ধরবার জন্য 50 টাকা রিওয়ার্ড বা পুরস্কারও ঘোষণা করেছে। কাকার জন্য চোখে জলও ফেলছে। এবার সেটা কতটা সত্যি কতটা মিথ্যে সে প্রসঙ্গে আমাদের এক্ষুনি যাবার দরকারই নেই। কিন্তু এরপর যেটা হচ্ছে যে যবে থেকে নবীন সস্ত্রীক ওই গ্রামে এসে বসবাস করতে শুরু করলো, ঠিক তার 21 দিনের মাথায় এক সন্ধেবেলায় লণ্ঠন হাতে যখন তার স্ত্রী দামিনী রান্নাঘর থেকে শোবার ঘরের দিকে যাচ্ছিল, হঠাৎ একটা হালকা দমকা বাতাস এলো, দামিনীর লণ্ঠন ছিটকে পড়লো, দামিনী উঠোনে আছড়ে পড়ে হাত পা ছুটতে লাগলো পাগলের মতো, দাঁতে দাঁত লেগে গেল তার আর্তনাদ বাতাসে যেন গোঙানির মতো গুঙিয়ে গুঙিয়ে কান্নার মতো সকলের বুকে বাজলো। এবার দামিনীকে সুস্থ করবার জন্য ডাক পড়ল নিহত অন্তঃসত্ত্বা শুভ্রার দাদা ধীরেনের। এবার এই ধীরেন মানুষটি কেমন? সে কিন্তু আদতে বিজ্ঞান মনস্ক। ফিজিক্সে অনার্স নিয়ে বিএসসি পাশ করবার পর সে আজ প্রায় 7 বছর ধরে গ্রামেরই একটি স্কুলে ভূগোলে শিক্ষকতা করছে। গায়ে একমাত্র সেই ডাক্তার, কিন্তু পাশ না করা ডাক্তার। প্রথম দিকে সে গ্রামের ছেলেপুলেদের নিয়ে একটা লাইব্রেরি তৈরি করেছিল, বিনামূল্যে চিকিৎসা করত, সভা সমিতিও করত। কিন্তু যেটা হয়, বিয়ের পর 2 বছরে 4টি সন্তানের জন্ম দিয়ে সে এখন ঘোরতর সংসারী হয়ে পড়েছে এবং কিছুটা হতোদ্যম হয়ে পড়েছে। যেটা তার গ্রন্থাগার ছিল, লাইব্রেরি, সেখানেও আর বেশি কেউ আসে না। যে তরুণ সমিতি গঠন করেছিল সেখানেও বছরে 1-8 বার হয়তো একটা করে মিটিং ইত্যাদি হয়। এবং সে এখন যেটা করে, মাঝে মাঝে সে কিছুটা ডাক্তারি করে, 4 আনা 8 আনা পয়সা নিয়ে ওষুধপত্র সে দেয়। এবার এই অবস্থায় তাকেই দামিনীর অসুখ সারাবার জন্য ডাকা হলো। যতক্ষণে ধীরেন এসেছে তখন কলসি কলসি জল ঢেলে দামিনীর জ্ঞান ফেরানো হয়েছে। তবে তখনও দামিনী আপন মনে হাসছে, কাঁদছে, অর্থাৎ যাকে বলা যেতে পারে অপ্রকৃতিস্থ হয়ে রয়েছে, স্বাভাবিক নেই। এই রকম অবস্থা দেখে ধীরেন চিন্তিত হয়ে পড়ছে। সে যেহেতু নিজে পাশ করা ডাক্তার নয়, তাই এই বিষয়ে সে কনফিডেন্স পাচ্ছে না চিকিৎসা করবার, যদি হিতে বিপরীত হয়ে যায়। সেজন্য সে সৎ পরামর্শই দিচ্ছে নবীনকে যে শাহপুরের কৈলাস ডাক্তারকে খবর দেওয়া উচিত। কিন্তু গায়ের কুসংস্কারাচ্ছন্ন অন্ধবিশ্বাসী বৃদ্ধ পঙ্কজ ঘোষাল, যিনি বলাই চক্রবর্তীর অনুগ্রহে প্রতিপালিত হচ্ছিলেন, তিনি কুঞ্জ ওঝাকে ডাকতে বললেন। দেখা গেল যে গায়ে উপস্থিত ওখানে যে মানুষজন ছিল তারাও কিন্তু ওই বৃদ্ধ ঘোষাল মশাইয়ের কথাতেই সায় দিল। নবীন পঙ্কজ ঘোষালের কথা মতো কাজ করতে চাইলে ধীরেন তাতে বাধা দিল। ফলে শুরু হলো একদিকে বিজ্ঞান এবং আরেক দিকে মানুষের যে অন্ধবিশ্বাস, কুসংস্কারের দ্বন্দ্ব।
নবীন বিশ্বাস করে যে এই সব খাপ ছাড়া অসুখে, যেটা কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না, হঠাৎ করে কেন দামিনী এরকম হলো, ওঝাদের চিকিৎসায় ভালো ফল দেয়। ধীরেন তাকে বোঝাবার চেষ্টা করে যখন ব্যর্থ হলো, তখন দেখা গেল যে নবীন একসঙ্গে দুজনকেই খবর দিয়েছে, কুঞ্জ ওঝাকেও খবর দিয়েছে এবং শাহপুরের কৈলাস ডাক্তারকেও খবর দিয়েছে। কারণ নবীন আর ধীরেন একটা সময় একই স্কুলে একই ক্লাসে পড়তো, তাই বন্ধুত্বের খাতিরে কৈলাস ডাক্তারকে খবর দেওয়া হয়েছে। আগে এসে পৌঁছেছে কিন্তু কুঞ্জ ওঝা। এবার কুঞ্জ ওঝা এসেই সে গুণিন বা গুণী কথাটা এসেছে গুণ করা, অর্থাৎ এমন কিছু মন্ত্রতন্ত্র ইত্যাদি এরা জানে যাতে তারা অশরীরী আত্মাকে তাড়াতে পারে। অশরীরী আত্মা কার ওপর ভর করলে সে কার আত্মা সেগুলো জানতে পারে। এগুলো কিন্তু সবটাই মানুষের বিশ্বাস। কতটা এর পেছনে বিজ্ঞান আছে, কতটা এর পেছনে সত্যতা আছে, এটা কিন্তু কেউই 100% গ্যারান্টি দিয়ে বলতে পারে না। যাই হোক, সেই কুঞ্জ ওঝা এসেই সে তো নিজের দর দেখাবার জন্য বিভিন্ন রকমের কেরামতি করতে শুরু করলো। প্রথমেই মানুষকে ভয় দেখাবার জন্য বলল যে ভর সন্ধেবেলায় অশরীরী আত্মা দামিনীকে ভর করেছে, কাজেই সহজে ছাড়বে না। মানুষজন ভয় পেয়ে যাচ্ছে। এবার সেই ভয়টাকে ছাড়াবার জন্যই কুঞ্জ ওঝা বলছে যে হ্যাঁ, যখন আমি এসে গেছি তখন ছাড়তে তো হবেই, বলে সে প্রথমেই ভূত তাড়ানোর কাজ শুরু করবে বলে সবাইকে দাওয়া থেকে উঠোনে নামিয়ে দিল। মন্ত্র পড়ে দামিনী এলো চুল শক্ত করে বেঁধে দেওয়া হলো দাওয়ার একটা খুঁটির সঙ্গে। দামিনী তখন না বসতে পারছে, না নড়তে পারছে, না পালাতে পারছে, কারণ চুলের টান যখনই লাগছে সে আর্তনাদ করছে। এটা কিন্তু খুব বাস্তব একটা ঘটনা যে কারোর যদি এলো চুল একটা খুঁটির সঙ্গে বেঁধে দেওয়া হয়, নড়াচড়া করতে না পারলে ব্যথায় চিৎকার করবেই। সেটাকে কুঞ্জ ওঝা মানুষকে বোঝাচ্ছে, যেহেতু মানুষের দুর্বল মন, যেহেতু মানুষের কুসংস্কারাচ্ছন্ন মন, তার বোঝানো সহজ হয়ে যাচ্ছে এটাই যে এটা হচ্ছে ওই অশরীরী আত্মার আর্তনাদ, যে এখনই কি হয়েছে বাছা, দাঁড়াও, কার হাতে পড়েছো আগে দেখো। এবার এই ভণ্ডামিতে প্রথমে চুপ করে থাকলেও ধীরেন পরে আর চুপ করে থাকতে পারছে না, নবীনকে সে বাধা দিচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে যে নবীন তাকে চুপ করতে বলছে, অর্থাৎ নবীন কিন্তু কুঞ্জ ওঝার এই তন্ত্র মন্ত্র, ভূত ছাড়ানো, ঝাড় ফুঁক তুক তাক এসবেই বিশ্বাসী। ইতিমধ্যে ভূতগ্রস্ত দামিনীকে দেখতে উঠোনে 30-35 জন নারী পুরুষ সবাই জড়ো হয়েছে। এদের মধ্যে নজর লেগে যাবার ভয়েতে কম বয়সী মেয়েদের সংখ্যা খুব কম। আগত যে জনতা, সেখান থেকে তাদেরকে তাড়িয়ে দেবার ক্ষমতা নবীনের নেই। কুঞ্জের গুণিন বিদ্যা দেখবার জন্যে তাদের আগমন। দাওয়াটা যেন হয়ে গেছে একটা মঞ্চ, আর কুঞ্জ ওঝা যেন দক্ষ ম্যাজিশিয়ানের মতো, জাদুকরের মতো সেখানে খেলা দেখাতে থাকছে। এরপর কারোর মধ্যে আর কোনো ভয় কাজ করছে না, বরং দেখা দিচ্ছে একটা তীব্র উত্তেজনা, কৌতূহল এবং যাকে বলা যেতে পারে পরম উপভোগ্য একটা শিহরণ বা রোমাঞ্চ। কুঞ্জ ওঝা কি করছে, সেটা মালসা তোমরা জানো যে মাটির তৈরি চ্যাটালো একটু পাত্র মতো, পুজো টুজোর সময় এই মালসা দিয়ে প্রদীপ ঢাকা দেওয়া হয়, মালসাতে করে অনেক কিছু বিসর্জনে দেওয়া হয়। তো সেই মালসাতে করে সে আগুন জ্বালছে, তাতে কয়েকটা শুকনো পাতা শেকড় বাকড় পোড়াচ্ছে, ফলে একটা উৎকট গন্ধ তৈরি হচ্ছে। এই রকম ভাবেই করতে 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 একটা সময় দামিনী ঝিমিয়ে পড়ছে। তখনই কুঞ্জ ওঝা কি করছে, সেই মালসার আগুনে একটা কাঁচা হলুদ পুড়িয়ে তার নাকের সামনে ধরছে। দেখা যাচ্ছে যে দামিনীর সেই ঢুলু ঢুলু চোখ আস্তে আস্তে বিস্ফারিত হয়ে উঠছে, শিহরণ জেগে উঠছে তার শরীরে, এবং সে বলে উঠছে, আমাকে মেরো না গো, মেরো না, আমি শুভ্রা, আমি শুভ্রা। এটাই সবাই আসলে মনে মনে শুনতে চাইছিল। এবং কারোর কিছু জিজ্ঞাসা করবার আগেই সেই কোট আনকোট
ভূতগ্রস্ত দামিনী অর্থাৎ শুভ্রা জানিয়ে দিচ্ছে যে বলাই খুড়োই তাকে মেরে ফেলেছে। এরপর যতই আরো তাকে হলুদ পোড়া বলে উঠছে ঝিমিয়ে পড়ছে। এরপর যত আরো হলুদ পোড়া দেওয়া হচ্ছে আর কিন্তু সে কিছু বলছে না। সে যে শুভ্রা এটাই, তাকে যে বলাই খুড়োই খুন করেছে এই কথাটা ছাড়া আর কোনো কথা তার মুখ থেকে বার করা গেল না। হয়তো আরো কিছু সে কেরামতি দেখাতো, কিন্তু এমন সময় এসে হাজির হলেন কৈলাস ডাক্তার। বিশাল কায় চেহারা, মোটা ভুরু, কাঁচা পাকা চুল, মুখময় খোঁচা খোঁচা গোপ দাড়ি, এ সমস্ত নিয়ে তিনি কুঞ্জ ওঝার ভণ্ডামির বিরোধিতা করলেন, কুঞ্জকে ফাঁসিতে ঝোলানোর হুমকি দিলেন এবং বেচারি ওই বৌমাকে তিনি খুঁটি থেকে বেঁধে বিরাট বড় যে খাট বা তক্তপোষ রয়েছে তাতে শোয়ালেন এবং তার ঘুমের খুব দরকার, তাকে ঘুমের ইঞ্জেকশন দিলেন। দামিনী তখনও সেই একই কথা যে আমি শুভ্রা, আমাকে মেরো না গো, মেরো না, বলতে বলতে সে একসময় ঘুমিয়ে পড়ল। এবার কথাটা হচ্ছে ওখানে জমায়েত সমস্ত মানুষই শুনল যে বলাই চক্রবর্তী যে শুভ্রার খুন হবার 3 দিন আগে খুন হয়েছে সেই নাকি শুভ্রাকে মেরেছে। এরকম উদ্ভট কথা শুনে মেয়ে পুরুষদের মনে একটা অবিশ্বাস দানা বেঁধে উঠছে। কিন্তু পঙ্কজ ঘোষাল বুঝিয়ে বলছে যে ভূত সে কাউকে যখন ঘাড় মটকাতে পারে, শ্মশানে মশানে যা হয়ে থাকে, তেমনি কাউকে গলা টিপেও মারতে পারে। এবার এই ক্রেডিটটা পুরো নেবার তালে ছিল কুঞ্জ ওঝা। সে যখন দেখলো যে বৃদ্ধ পঙ্কজ ঘোষালি তার হয়ে সব কথা বলে দিচ্ছে, সে তখন আরেকটু ঘুরিয়ে দিল কথাটাকে এইভাবে যে ভূতের যদি শ্রাদ্ধ শান্তি হয়ে গিয়ে থাকে তাহলে 1 বছরের মধ্যে সে কিন্তু নতুন করে কোনো উৎপাত করতে পারে না সে নিজে, বরং অন্য কোনো যার শরীর আছে এইরকম কোনো মানুষকে দিয়েই সে এরকম অপঘাতে মৃত্যু ঘটাতে পারে। তার মানে কুঞ্জ ওঝা এটাই বলতে চাইছে যে বলাই চক্রবর্তীর ভূত সরাসরি শুভ্রাকে মারেনি, বলাই চক্রবর্তীর ভূত কারোর ওপরে ভর করেছিল, সেই মানুষটা শুভ্রাকে মেরেছে। এবার কার ওপরে ভর করেছিল, সেই রক্ত মাংসের শরীরটা কার, এটা এখন আর তার মনে থাকবার কথা নয়, কারণ বলাই চক্রবর্তীর ভূত তার দেহ ছেড়ে গেছে। 1 রাতের মধ্যেই অনেক কান ঘুরে পরের দিন এসব কথা শুভ্রার দাদা ধীরেনের কানে যায়। কিন্তু ধীরেন এ সমস্ত কথায় মনোযোগ দিতে পারে না, কারণ সে তখন এক মনে শুভ্রার স্মৃতিতে আচ্ছন্ন। 7 মাসের গর্ভবতী শুভ্রার বাড়ির পেছনের ডোবাটায় উঠতে নামতে অসুবিধে হতে পারে, তাই ধীরেন সিঁড়ির ধাপগুলো ভালোভাবে বাঁধিয়ে দিয়েছিল যাতে তার বোন পা পিছলে আছাড় না খায়। এখন পাড়ায় ছড়িয়ে পড়া এই যে উদ্ভট কথাগুলো, তাতে সে ক্ষুব্ধ হবার অবসরও পাচ্ছে না। সে শুধু ভাবতে থাকছে যে আচ্ছা সেদিন সন্ধেবেলায় ওই ডোবাটায় কোন দিক থেকে কে বা কারা এসেছিল, কিভাবেই বা এসেছিল, আর কেনই বা এসেছিল, কেন তার নিরীহ গোবেচারা এই ভীরু বোনটিকে শুধু শুধু মারা যেতে হলো। এই সমস্ত ভাবনা তাকে অন্যমনস্ক করে দেয়, ফলে অন্য কোনো বিষয় তার মন বসে না। এবার এই রকম একটা অবস্থায় যখন তার স্ত্রী শান্তি তাকে খেতে দিচ্ছে, তখন বুড়ো ঘোষালকে সমর্থন করে কুঞ্জ ওঝা শুভ্রার মৃত্যুর যে ব্যাপারটা বলেছিল, যে বলাই চক্রবর্তীর ভূত কারোর ওপরে ভর করে শুভ্রাকে হত্যা করেছে, সে সমস্ত কথা ধীরেনের স্ত্রীও তাকে বলতে চাইছে। ধীরেন সেই কথায় অবিশ্বাসী হচ্ছে এবং তীব্র প্রতিবাদ করছে। কিন্তু এরপরেই শুরু হচ্ছে আসল ঘটনা। এই যেটা আমি বলছিলাম যে গ্রামীণ সমাজের যে কুসংস্কারাচ্ছন্নতা, যে অন্ধবিশ্বাস কতখানি গাঢ় হতে পারে। স্কুলে যাবার সময় পথযাত্রীরা তাকে কেমন যেন একটা চোখে দেখছে। পুরুতমশাই ধীরেনকে তার এবং তার পরিবারের জন্য মাদুলি ধারণ করবার উপদেশ দিচ্ছেন, নানা মন্ত্রতন্ত্র শান্তিযজ্ঞ ইত্যাদি করবার পরামর্শ দিচ্ছেন। স্কুলে যখন পা দিচ্ছে ধীরেন,
এই যে 7 বছরের চেনা পরিচিত স্কুলে তার নিজেকেই মনে হচ্ছে সে যেন স্কুল ইন্সপেক্টর হয়ে স্কুল পরিদর্শন করতে এসেছে, যেন নতুন আগত একজন অতিথি। এতটাই অচেনা চোখে তাকে ছাত্ররা দেখছে। ক্লাসে বসে সে যখন পড়াচ্ছে বইয়ের দিকেই তার চোখ, কারণ ছেলেদের ঔৎসুক্য, কৌতূহল, গুজগুজ ফুসফুস সে তো বুঝতে পারছে, ফলে ছেলেদের চোখে চোখ মেলাবার ক্ষমতা তার নেই। ফার্স্ট পিরিয়ডে ক্লাস ছিল। ক্লাস শেষ হবার পর প্রধান শিক্ষক তাকে নিজের ঘরে ডেকে পাঠাচ্ছেন এবং তার মানসিক অবস্থা পরিস্থিতি বুঝে তাকে বলছেন যে 1 মাসের ছুটি নিতে, কারণ এই ব্যবস্থাটা করেছেন স্কুলের সেক্রেটারি মশাই মথুর বাবু। বোন শুভ্রার মৃত্যু নিয়ে চিন্তার পাশাপাশি স্কুলের শিক্ষিত মানুষজনের আচরণে ধীরেনের মানসিকতা আস্তে আস্তে পরিবর্তিত হচ্ছে। তার চিন্তা অনুভূতি বদলাতে শুরু করছে। অর্থাৎ সে তো আদতে ফিজিক্সে অনার্স নিয়ে পাশ করা একজন মানুষ, বিজ্ঞান মনস্ক একজন মানুষ, কুসংস্কারের বিরোধিতা করবে এমনটাই স্বাভাবিক। কিন্তু যখন সে তার পরিবারের লোকজন, তার স্কুলের শিক্ষিত লোকজন, তার ছাত্ররা সবাইকে যখন সে এই অন্ধবিশ্বাসের জালে জড়িয়ে পড়তে দেখছে, তখন তাদের প্রভাবে প্রভাবিত হয়ে আস্তে আস্তে তার মানসিকতাটাও বদলাচ্ছে। তার মাথায় ঝাঁকি লাগতে আরম্ভ করছে। এখন তার মানসিকতা বদলাচ্ছে বলে মাথায় ঝাঁকি লাগছে, নাকি মাথায় হঠাৎ ঝাঁকি লাগছে বা মাথাটা ঘুরে যাচ্ছে বলেই তার মানসিকতা অন্যরকম দিকে মাপ নিচ্ছে, সেটা সে ঠিক বুঝতে পারছে না। যখনই তার মাথায় এরকম ঝাঁকি লাগে, মাথাটা একটু ঘুরে যায়, সে একটু একটা জায়গায় বসে একটু বিশ্রাম নেয়। সেদিনও যখন তার ছুটি হয়েছে, 1 মাসের জন্য তাকে ছুটি দিয়ে দেওয়া হয়েছে, সে ভাবলো যে সে কি একবার মথুরবাবুর হাতে পায়ে গিয়ে ধরবে। যে বোন শুভ্রার খুন হয়েছে তাই নিয়ে গ্রামে কুৎসাও উঠছে যে বলাই খুড়ো তাকে কেনই বা খুন করতে যাবে, লোকেরা খোরাক পেয়ে গেছে। এর জন্য তো আর ধীরেন দায়ী নয়। এই কথাটা বুঝিয়ে বললে কেমন হয়? হয়তো মথুরবাবু বুঝবেনও, তার ছুটি হয়তো তিনি খারিজ করে তাকে পরদিনই স্কুলে চাকরিতে জয়েন করতে বলবেন। কিন্তু ধীরেন নিজেকে বোঝাচ্ছে যে তার মানসিক পরিস্থিতিও কি এখন পড়াবার মতো আছে, নাকি সত্যি তার এখন একটু বিশ্রাম দরকার। মথুরবাবুর সঙ্গে তাই দেখা করতে তার লজ্জা বোধ হচ্ছে, বরং শরীরে মনে ক্রমশ দুর্বল হতে থাকা ধীরেন ভাবছে বিছানায় একটু শুয়ে একটু বিশ্রাম নিতে পারলে যেন সে শান্তি পায়। সারা দুপুর বিছানায় শুয়েও, ওই যে স্কুল থেকে ফিরে এলো, সারা দুপুর বিছানায় শুয়েও কিন্তু ধীরেনের ঘুম আসে না। আসলে ভেতরে ভেতরে একটা পরিবর্তন ঘটছে, তার অজান্তেই পরিবর্তন ঘটছে। কেমন একটা হয়ে যাচ্ছে ধীরেন। বিজ্ঞান মনস্ক মানুষটা আস্তে আস্তে মাথা নোয়াতে আরম্ভ করছে আমজনতার অন্ধবিশ্বাস আর কুসংস্কারের কাছে। যার জন্যেই বাসন মাজা শেষ হয়ে যখন সেই বাসনের পাজা হাতে নিয়ে তার স্ত্রী শান্তি ঘাট থেকে উঠে আসছে, ধীরেন ঘর থেকে বেরিয়ে এসে ডোবার ধারে প্রকাণ্ড বাঁশঝাড়টা ছায়ায় মানুষের মতো কি একটা নড়াচড়া করছে দেখতে পেয়ে আর্তনাদ করে ওঠে, কে ওখানে, কে? এমন ভাবে আর্তনাদ করে ওঠে যে চমকে ভয় পেয়ে, কারণ সবাই, গ্রামের সবাই একটা আতঙ্কের পরিবেশে রয়েছে, কিন্তু শান্তিও তাই। ফলে তার স্বামীর অদ্ভুত আচরণ দেখে ভয়ে তার হাত থেকে মাজা বাসনগুলো পড়ে যাচ্ছে। সে পড়ি কি মরি করে উঠে আসছে ধীরেনের কাছে। কোথায় কে, কোথায়? মাঝারে কে? একটা চেনা গলার আওয়াজ আসছে, মাস্টার বাবু আমি বাঁশ কাটছি। কে তোকে বাঁশ কাটতে বলেছে? শান্তি তখন বলছে যে আমি ওকে বাঁশ কাটতে বলেছি, কারণ খেন্তি পিসি বলেছে যে নতুন একটা বাঁশ কেটে তার 2টো মুখ পুড়িয়ে দিয়ে যদি ঘাটের কাছাকাছি রেখে দেওয়া হয়, তাহলে অশরীরী আত্মা ওই বাঁশ ডিঙিয়ে আর বাড়ির মধ্যে ঢুকতে পারবে না। সে অশরীরী আত্মা শুভ্রার হলেও নয়। এখন যেটা হয়েছে এই সময়টায়, যখন এই শুভ্রার মৃত্যু নিয়ে একটা কিছু
রহস্যভেদ করা গেছে। তখন যেটা পরিস্থিতি দাঁড়িয়েছে, সন্ধে নামার আগেই ধীরেনের স্ত্রী শান্তি রান্না বান্না সব শেষ করে ফেলে। অন্ধকার গাঢ় হওয়ার পর ধীরেনকে সঙ্গে না নিয়ে সে দরজার চৌকাঠ পার হয় না। ছেলে মেয়েদেরও বিশেষ বাইরে বেরোতে দেয় না। বাড়ির পরিবেশ ক্রমশ ভয়াবহ হয়ে ওঠে। বাড়ির ছেলে মেয়েদের অর্থাৎ ধীরেনের সন্তানদের মধ্যেও পিসির ভূত হওয়া নিয়ে আলাপ চলতে থাকে। ঘরের মধ্যে কারণে অকারণে শান্তি ভয়ে আঁতকে আঁতকে ওঠে। সামান্য প্যাঁচার ডাকে ভয়ের চোটে সে বমি করে ফেলে। ফলে পরিস্থিতি এমনটাই ঘোরালো হচ্ছে, যার প্রভাবটা কিন্তু, যেটা আমি একটু আগেই বললাম, যে অজান্তেই ধীরেনের মনের ওপরে সেটা তার প্রভাব বিস্তার করতে থাকে। সেদিন দিনের আলো নেভার সঙ্গে সঙ্গে যেন অন্ধকার নেমে আসে। গজারি গাছের ডগা চোখে পড়ে। অন্ধকার গাঢ় হবার আগেই কুয়াশায় প্রথমে গাছটা, তারপর সেনেদের বাড়ি আবছা হয়ে ঢাকা পড়ে যায়। অন্ধকার হতেই শান্তি ধীরেনকে ঘাটের দিকে যাবে কিনা জিজ্ঞেস করলে ধীরেন বলে যে না, যাবে না। এতে শান্তি তাকে বাঁশটা পেতে দেওয়ার কথা বললে ধীরেন তাতেও রাজি হয় না। শান্তি দেখে এবং বলেও তার স্বামীকে যে ধীরেনের চোখ দুটো কিন্তু টকটকে লাল হয়েছে, লক্ষণ ভালো নয়। এবার যখন ধীরেন বাঁশটা পাতল না, তখন শোবার ঘর আর রান্নাঘরের ভিটের সঙ্গে দুটো প্রান্ত ঠেকিয়ে শান্তি নিজেই বাঁশটা পেতে দেয়। কাঁচা বাঁশের দু প্রান্তে খানিকটা পুড়িয়ে দেওয়া হয়েছে, কারণ লোক বিশ্বাস যে এতে অশরীরী আত্মা বাঁশ ডিঙিয়ে আসতে পারবে না, শুভ্রার আত্মাও নয়। সন্ধে বাতি জ্বলবার আগেই ছেলে মেয়েদের খাওয়া দাওয়া শেষ হয়। শান্তি সন্ধ্যার প্রদীপ জ্বালিয়ে কোনো রকমের শাঁখে ফুঁ দেয়। 10 মিনিটে নিজের খাওয়া সেরে ধীরেনের জন্য ভাত বেড়ে ঢাকা দিয়ে রাখে। বিকেলবেলা আজকাল সে বড় একটা মাছ টাছ ইত্যাদি রান্না করে না, কারণ আমিষের গন্ধ অশরীরী আত্মাকে নাকি খুব সহজেই আকৃষ্ট করে। তাই খাওয়ার হাঙ্গামা খুব তাড়াতাড়ি চুকে বুকে যায়। শান্তি এরপর দাওয়ায় বসে থাকা ধীরেনকে ঘরে ঢাকলে ধীরেন দাওয়াতেই বসে থাকে। আকাশে সেদিন তখনও আলোর শেষ আভাটুকু রয়েছে। 2-3টে তারা মাত্র দেখা দিয়েছে। আর 2-1 মিনিটের মধ্যেই হয়তো রাত্রি শুরু হয়ে যাবে। ফলে এই সময়টা হচ্ছে সন্ধেবেলা, যখন জীবিতর সঙ্গে মৃতর সংযোগ স্থাপনের আদর্শ সময়। এই ভর সন্ধেবেলায় না শুভ্রার আত্মা দামিনীর ওপরে ভর করেছিল। তাই আর দেরি না করে ধীরেন শুভ্রাকে আবার ভর করবার সুযোগ দিতে চায়। তাই চোরের মতো কাউকে কিচ্ছু না বলে ভিটে থেকে বাঁশ ডিঙিয়ে সে পা টিপে টিপে ডোবার দিকে এগিয়ে যায়। কিছুক্ষণের বিরতি, তারপরেই আমরা দেখি গল্পে একটা অদ্ভুত টুইস্ট। অপরিচিত অদ্ভুত বিকৃত গলার ডাক শুনে শান্তি লণ্ঠন হাতে ঘর থেকে বেরিয়ে এসে দেখে যে বাঁশের ওপারে কাদা এবং রক্তমাখা ধীরেন। হিংস্র জন্তুর চাপা গর্জন করে সে তার নিজের নাম ধরেই ডাকছে। ঠোঁট থেকে ফোঁটা ফোঁটা রক্ত চিবুক গড়িয়ে পড়ছে। সেই মুখ নিয়ে সে শান্তিকে বলছে বাঁশটা সরিয়ে দেবার জন্য। শান্তি তাকে বাঁশ ডিঙিয়ে আসার কথা বললে সে বলছে সে বাঁশটা সরিয়ে দিতে। বাঁশ ডিঙিয়ে সে আসতে পারবে না, শোয়ানো বাঁশ ডিঙিয়ে আসতে পারবে না। শান্তির আর কোনো সন্দেহই থাকে না এইটা ছাড়া যে অশরীরী আত্মা এবার ধীরেনকে ভর করেছে। আর্তনাদের পর আর্তনাদ করে সে সারা গ্রামকে জড়ো করে ফেলছে। তাকে সুস্থ করবার জন্য প্রতিবেশী, পাড়ার লোক, গাঁয়ের লোক সবাই এসে হাজির হচ্ছে এবং অবধারিতভাবে কুঞ্জ ওঝাও এসে হাজির হচ্ছে। আবার কলসি কলসি জল ঢেলে তাকে স্নান করানো হচ্ছে এবং দাওয়ার খুঁটির সঙ্গে তাকে বেঁধে ফেলা হচ্ছে। একই রকম ভাবে কুঞ্জ ওঝা মন্ত্র পড়ছে, জল ছেটাচ্ছে, সামনে এগিয়ে পেছনে পিছিয়ে এদিকে দুলে ওদিকে দুলে তার কেরামতি দেখাচ্ছে। সেই মালসার আগুনে আগের বারের মতোই কিছু পাতা, কিছু শিকড় পুড়িয়ে উৎকট গন্ধ তৈরি হচ্ছে। তারপর যখন একটা কাঁচা হলুদ পুড়িয়ে ধীরেনের চোখের সামনে, তার নাকের সামনে ধরা হচ্ছে, তখন ধীরেন
বলে উঠছে যে সে বলাই চক্রবর্তী সেই শুভ্রাকে খুন করেছে। তাহলে এই যে একটা অবস্থা আমরা দেখতে পেলাম এই জায়গাটাতে, এখানটাতে আমরা যেটা দেখছি যে একটা অতৃপ্তি, একটা অসমাপ্তি নিয়ে যেন গল্পটা শেষ হচ্ছে। পাঠকের মনে কিন্তু কৌতূহল থেকে যাচ্ছে যে তাহলে কি সত্যি ধীরেনকে ভূতে ধরেছে? গল্পটা যেটা আমি বলেছিলাম যেটা কি সত্যি একটা ভূতের গল্প? আসলে লেখক এখানে প্রথমে আমি যেটা বলতে চাইবো সবাইকে যে এই হলুদ পোড়া বিষয়টা কি। হলুদ পোড়া বিষয়টা আর কিছুই নয়, এটা লোক সংস্কৃতির সঙ্গে জড়িয়ে রয়েছে পোড়া হলুদের ব্যবহার, মূলত এর ঔষধি এবং ধর্মীয় গুণাবলীর জন্য। মানুষ বিশ্বাস করে যে হলুদ পোড়ালে যে ধোঁয়াটা, যে গন্ধটা সৃষ্টি হয় তা বিভিন্ন অনুষ্ঠানে ভালো ফল দেয়। আবার এই বিশ্বাসটাও আছে কিন্তু যে পোড়া হলুদের গন্ধ অশরীরী আত্মা একেবারে সহ্য করতে পারে না। তাহলে সেই জন্যেই কাঁচা হলুদ পুড়িয়ে দামিনীর নাকের সামনে ধরা হয়েছিল এবং এইটা প্রমাণ করা হয়েছিল যে দামিনীর মধ্যে শুভ্রার আত্মা ভর করেছে। এখন আবার কাঁচা হলুদ পুড়িয়ে ধীরেনের নাকের সামনে ধরা হচ্ছে এবং প্রমাণ করে দেওয়া হচ্ছে যে ধীরেনও এখন ভূতগ্রস্ত, তার উপরে ভর করেছে বলাই চক্রবর্তীর আত্মা। অনেক অলৌকিক আবহ তৈরি করা হয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে যে গ্রামীণ কুসংস্কার, অন্ধবিশ্বাস সেগুলো ফুটে উঠেছে। যেমন পাশ করা ডাক্তারের বদলে একজন ওঝার ওপর মানুষের আস্থা, পোড়া বাঁশ দিয়ে অশরীরীর পথ আটকানো, রাতে মাছ না খাওয়া যাতে অশরীরীরা আকৃষ্ট হতে না পারে, ওঝার মন্ত্রতন্ত্র, মারণ উচাটন দেখতে এই যে সমস্ত জনতার ভিড়, রোমাঞ্চ, ভয়ের বদলে যে একটা অদ্ভুত কৌতূহল, আগ্রহ, পুরোহিতের শান্তি বা দোষমোচনের ক্রিয়াকর্মের বিধান, ভূত থেকে বাঁচার জন্য মাদুলি ধারণ, এসবই গ্রামীণ মানুষের অন্ধবিশ্বাস, তাদের কুসংস্কার, সেই সমস্ত কিছুর পরিচয়। এটা গেল সমাজ বাস্তবতার দিক। এবার মনস্তত্ত্বের দিকটা এসো তো। দামিনীকে কি সত্যি সত্যি ভূতে ধরেছিল? এটা কি সম্ভব এখনকার দিনে? আসলে দামিনীরা কিন্তু নবীন সস্ত্রীক 21 দিন ধরে ওই গ্রামে বাস করছে। ফলে তার কাকার খুন হওয়া, শুভ্রার খুন হওয়া, এ সমস্ত নিয়ে যে বাতাসে গুঞ্জনটা উঠেছে, যে গুজবটা উঠছে, এগুলোর মধ্যে তারা কিন্তু আছে। ফলে দামিনীর মনের মধ্যে যে কি চলছে, এগুলোর প্রভাব যে কতটা পড়েছে সেই খোঁজটা কিন্তু কেউ রাখেনি। ফলে এই যে গ্রামের ভয়াবহ পরিবেশ তাকে হিস্টিরিয়ায় আক্রান্ত করেছে, যাকে আমরা মৃগী বলে থাকি। আর সেই মৃগীর অ্যাটাকেই সে ওরকম হাত পা ছড়িয়ে আছড়ে পড়েছে, দাঁতে দাঁত লেগে গেছে তার, যেটাকে কুঞ্জ ওঝা প্রমাণ করেছে যে দামিনী ভূতাবিষ্ট। অন্যদিকে শুভ্রার অপমৃত্যুর নেপথ্যে ছড়িয়ে পড়া যে কুৎসা, যে তাহলে বলাই চক্রবর্তী কেন শুভ্রাকে মারল, দুজনের মধ্যে কি কোনো অবৈধ সম্পর্ক ছিল? পথে ঘাটে ধীরেনকে ঘিরে যে কৌতূহলী চাহনি, ঘরে তার স্ত্রী শান্তির ভয়, তার সন্তানদের ভূত সংক্রান্ত আলাপ আলোচনা, নানা রকম ঘটনা প্রভাব ফেলেছে কিন্তু বিজ্ঞান শিক্ষায় শিক্ষিত শিক্ষক মশাই ধীরেনের মধ্যেও। শেষ পর্যন্ত সেও কিন্তু মনোবিকলনের শিকার হয়েছে। লেখক এখানে আমাদের যেটা বলতে চেয়েছেন সেটা আসলে সাধারণ মানুষেরই গল্প। একটা ভৌতিক পরিবেশ আবহ ডেফিনেটলি তৈরি হয়েছে, কিন্তু তারই মধ্যে তিনি মানুষের মনোবিকারকে তুলে ধরেছেন, যে যারা দুর্বল চিত্ত, যারা মনঃসঙ্গতিবিহীন, যারা পরিস্থিতির স্রোতে ভেসে যায়, তারাই কিন্তু ভিত্তিহীন লোক সংস্কার এবং অন্ধবিশ্বাসের কাছে শেষ পর্যন্ত হার মানে। তাদের মনেও শেষ পর্যন্ত বাসা বাঁধে এই ভিত্তিহীন
অন্ধবিশ্বাস, কুসংস্কার, এবং শেষ পর্যন্ত বিজ্ঞানমনস্ক মানুষও এই মনোবিকারের শিকার হয়ে নিজেকে প্রমাণ করে দেয় যে সে ভূতগ্রস্ত হয়েছে। তাহলে ধীরেন কিন্তু এখানে সত্যি সত্যি ভূতগ্রস্ত হয়নি, বরং সে মনোবিকারের শিকার হয়েছে। চারপাশে যা কিছু চলছে সেইগুলো তার মনের ওপর তারই অজান্তে এমন প্রভাব বিস্তার করেছে, সে বুঝতেও পারেনি কিভাবে সে আস্তে 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 অপ্রকৃতিস্থ হয়ে পড়েছে। তার এই বিজ্ঞান শিক্ষা, তার বিজ্ঞান চেতনা সমস্ত কিছু হার মেনেছে গ্রামীণ মানুষের যৌথ অন্ধবিশ্বাস, কুসংস্কার, এই সমস্ত কিছুর কাছে। সুতরাং মানিক বন্দ্যোপাধ্যায় এখানে কিন্তু কোনো ভূতের গল্প লিখতে বসেননি, বরং আম জনতার কাহিনী লিখতে বসেছেন, যে যারা দুর্বল চিত্ত তারা বিজ্ঞান মনস্ক হলেও কিভাবে শেষ পর্যন্ত গ্রামীণ সমাজের অন্ধবিশ্বাস আর কুসংস্কারের কাছে হার মানতে পারে, মনোবিকারের শিকার হতে পারে, অপ্রকৃতিস্থ হয়ে যেতে পারে। এইখানেই হলুদ পোড়া একটা সার্থক ছোট গল্প হয়ে উঠছে। এবার যেটা আমরা এতক্ষণ ধরে পড়লাম সেটাকেই আমরা ছোট্ট একটু চার্ট ফর্মে যদি দেখে নিই, তাহলে সেখানে আমরা কি দেখতে পাবো? হলুদ পোড়া মানিক বন্দ্যোপাধ্যায় মেন যে কি ফ্যাক্টরগুলো, সেগুলো হচ্ছে একটা অজ পাড়া গাঁয়ের কথা, যেখানে দুটো খুন হয়ে যাচ্ছে 3 দিনের আগে পরে, যেগুলোর মধ্যে আপাতত কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যাচ্ছে না। গ্রামীণ মানুষ গুজব যে রটাবে সেই রসদ খুঁজে পাচ্ছে না। তারই মধ্যে দামিনীকে কোট আনকোট ভূতে ধরছে। গ্রামীণ মানুষের অজ্ঞতা, তাদের যে শিক্ষার অভাব, আর তারই কারণে অন্ধবিশ্বাস, কুসংস্কার জোরালো হয়ে উঠছে। আর এর কাছেই হার মানছে ধীরেনের মতো বিজ্ঞান মনস্ক অথচ দুর্বল চিত্ত মানুষ। শেষ পর্যন্ত সেও স্বীকার করছে সে ভূতগ্রস্ত হয়েছে, সে বলাই চক্রবর্তী শুভ্রাকে সেই খুন করেছে। তার মানে এখানে যেমন একদিকে ফ্রয়েডীয় মনস্তত্ত্বকে লেখক তুলে এনেছেন, যে মানুষের মনের মধ্যে কি চলছে না আমরা কেউই বুঝে উঠতে পারি না, তেমনি একই সঙ্গে সমাজ বাস্তবতার দিকটাকেও কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায় অস্বীকার করেননি, যে গ্রামীণ সমাজে অজ্ঞতার কারণেই কিভাবে অন্ধবিশ্বাস আর কুসংস্কার দানা বাঁধতে পারে, আর তার কারণে বিজ্ঞান শিক্ষিত মানুষও সেই অন্ধবিশ্বাস আর কুসংস্কারের কাছে হার মানতে পারে, বাধ্য হয়। কেমন? আমি গল্পটা পড়িয়ে দিলাম, ভালো করে একটু ভিডিওটা দেখে নিও। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় ডেফিনেটলি আমাকে কমেন্ট বক্সে জানিও। আর এর আগেও আমার আরও কয়েকটা চ্যাপ্টারের ওপরে সেমিস্টার 4-এরই ভিডিও দেওয়া রয়েছে, যারা দেখোনি চ্যানেলে গিয়ে একটু প্লেলিস্টটা চেক করে নিও। কেমন? আজকের ক্লাস তাহলে আমি এখানেই রাখছি। থ্যাংক ইউ এভরিবডি।